মিডিয়ার বন্ধুদেরকে যাদের প্রচেষ্টায় আজকে আমাদের এই অধিকার সমাবেশের খবর রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে, রাজ্যের গণ্ডি পার হয়ে ভিন্ন রাজ্য ছড়িয়ে পড়বে। সর্বোপরি ধন্যবাদ জানাই এলাকার প্রশাসন বন্ধুদেরকে যাদের প্রচেষ্টায় আজকের এই প্রোগ্রাম সুষ্ঠুভাবে সম্পন্ন হতে চলেছে। বন্ধুগণ, নতুন করে কিছু বলার সময় নাই, এখন শপথ করার সময়, অঙ্গীকারের সময়। কে চোর কে ডাকাত, কে ভোট চোর কে ভোটের ডাকাতি করছে, কারা দুর্নীতিগ্রস্ত, কারা অন্যায় করছে, নতুন করে আর বলার আমাদের প্রয়োজন নাই, আমরা সবাই জেনে গিয়েছি। এখন অঙ্গীকার নিতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, এই দুর্নীতিগ্রস্তদের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে। কারণ এদের হাতে যদি দেশের দায়িত্ব থাকে, এদের হাতে যদি বাংলা পরিচালনার দায়িত্ব থাকে, একদিক যেমন দেশ পিছিয়ে যাচ্ছে, অপরদিকেও বাংলাও ক্রমশ পিছিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে না। তাই আমাদেরকে শপথ নিতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এই যারা আমাদেরকে নিয়ে, আমাদের ভোটকে নিয়ে ছিনিমিনি খেলছে, আমাদের অধিকারকে যারা কেড়ে নেওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই সংগ্রাম চালিয়ে রাখতে হবে এবং সময়ের সাথে সাথে গণতান্ত্রিক প্রক্রিয়াতে এই দুটো শক্তি তৃণমূল বিজেপিকে বিসর্জন দিতে হবে। সহমত নাকি ভাই? কারা কারা সহমতের হাত তুলুন তো, দূরে যারা আছেন সহমত নাকি? এই যে দুই দল আছে, তাদের চক্করে পড়ে কারা মরছে? কারা মরছে? বাবু আপনাদের পেছনে বসার জায়গা দিয়েছিল, বসে পড়ুন তো। আপনাদের বলছিল বসে পড়ুন, বসার জায়গা আছে। বাবু এখানে যারা আছেন বসে পড়ুন তো, একটু তাড়াতাড়ি বসুন, সময় স্বল্প, সময় স্বল্প, সময় স্বল্প। এরা তো আমাকে বরণ করতে করতেই 5 মিনিট খেয়ে ফেললো। ওই রকম বরণের আমার দরকার নাই, 5 মিনিট কথা বললে অনেক লাভ হবে। সবাই মন ভরানোর জন্য বরণ করতে যাবেন না আপনারা। আপনারা বসুন বাবু, এখানে যারা আছেন পিছনে দিয়ে আছে, আপনারা বসুন, তাড়াতাড়ি বসুন, তাড়াতাড়ি বসুন। যারা রাস্তায় আছে অনুরোধ করবো রাস্তাটা না জ্যাম হয়, লক্ষ্য রাখবেন। দরকার লাগলে চট আছে, চলে আসুন এখানে। এই দিকটা দিয়ে দাও ভাই, যারা ওই দিক বাম দিকে চট বিচচ্ছে এখানটা দিয়ে দাও তো। চেয়ার নিয়ে যারা আছে পিছিয়ে যাবে, এখানটা আপনারা দিয়ে দিন ভাই, এখানে যারা বসে পড়ুন, একটু তাড়াতাড়ি রাস্তাটা ছেড়ে রাখবেন। আজকে আমরা অধিকার সভায় উপস্থিত ভলেন্টিয়ার ভাইরা এটা দায়িত্ব নিয়ে কাজটা করুন ভাই। এখানটা এখানে ছেড়ে দিন, ভলেন্টিয়ার ভাই যারা আছেন। যাও কুতুব ভাই, চলে যাও, তুমি এখানকার নেতৃত্বতে কি হয়েছে, তোমাকে ওই দায়িত্ব পালন করতে হবে। চেয়ারগুলোকে নিয়ে একটু পিছিয়ে যাবেন। আজকে আমাদের অধিকার সভায় কি কি আছে, ফুল দিয়ে মুড়ে ফেলেছে ওই জায়গাটি। কি আছে? SIR এর নামে নাগরিক হয়রানি বন্ধের দাবিতে আজকে আমাদের অধিকার সভা। আপনারা ভাবুন, ভাবতে হবে আপনাদেরকে, এই সিস্টেমকে পরিবর্তন করতে হবে। আপনারা ভোট দিয়ে মমতা ব্যানার্জি তৈরি করছেন, আপনাদের ভোটে মোদি তৈরি হচ্ছে, দেশের প্রাইম মিনিস্টার, দেশের রাজ্যের চিফ মিনিস্টার তৈরি হচ্ছে। কিন্তু খোঁজ নিয়ে দেখুন, এই SIR এর ফর্ম ফিলআপ ভোটারদেরকে ফিলআপ করতে হচ্ছে, কোনো মুখ্যমন্ত্রীকে ফিলআপ করতে হচ্ছে না, কোনো প্রধানমন্ত্রীকে ফিলআপ করতে হচ্ছে না। কেন ভাই? ভাবতে পেরেছেন? সিস্টেমের মধ্যে আপনাদের আসতে হবে। আপনাদের ভোটের জন্য মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার, আপনার গণনা ফর্ম আপনাকে ফিলআপ করতে হচ্ছে, আপনাকে বৈধ ভোটার নিজেকে প্রমাণ দিতে হচ্ছে। আর আপনাদের ভোট দিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছেন যিনি, তাকে প্রমাণ করতে হচ্ছেন না তিনি বৈধ ভোটার কি অবৈধ ভোটার। তাহলে সিস্টেমটা গন্ডগোল, নাগরিকের মধ্যে হয়রানি করছে, দিকে না প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী এড়িয়ে যাচ্ছে। তাই সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে। আমরা বারবার আওয়াজ তুলেছি, আজকেও আওয়াজ তুলছি যে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে হবে, যে আমরা নাগরিক SIR এর নামে নাগরিক হয়রানি বন্ধ করতে হবে। নাগরিকের মধ্যে আতঙ্ক তৈরি করে দিচ্ছে, আতঙ্ক বন্ধ করতে হবে। আমি প্রথম দিন থেকে বলে এসেছি, আজকেও বলছি যে কি করব আমরা, বাঘকে কি করতে হবে? এই ডান দিকটা দিয়ে দাও ভাই, এই চেয়ার যারা এই দিকটা দাও, এইখানটা দিয়ে দাও, এদিকে এই দিকটা দাও, এখানটা দিয়ে দাও। আমরা কি বলেছি? বাঘ SIR যদি হয় বাঘকে বন্দি করতে হবে। আমি বলুন, আপনাদের এই বিরামনগর প্রাইমারি স্কুল মাঠে খবর পেয়েছেন বাঘ এসে গিয়েছে, তাহলে এখান থেকে সবাই যদি পালিয়েই যান
বাকি যাওয়ার জন্য এসেছে? বাঘকে ডেকে আনা হয়েছে আপনাকে আতঙ্কিত করার জন্য, আপনাকে খাওয়ানোর জন্য বাঘকে ডেকে নিয়ে এসেছে। তাই আমরা যদি আতঙ্কের মধ্যে ঘরে বসে থাকি, যদি ঘরে ঢুকে থাকি, এ বাঘ যাবার নয়। তাই এসআইআর নিয়ে এসে আপনাকে আতঙ্কিত করার চেষ্টা করছে। এসআইআর এর ভয়ে যদি ঘরে ঢুকে বসে থাকেন, ঘরে ঢুকে যদি দরজা দিয়ে রাখেন, এই সমস্যার সমাধান হবে না। আতঙ্ক মুক্ত হতে হবে, ঘর থেকে বার হতে হবে, বাঘকে খাঁচাই ভরার প্ল্যান করতে হবে। তাই এসআইআর নামক যে বাঘ এসেছে, সঠিকভাবে ফিল আপ করে ওই বাঘকে আমরা খাঁচাই ভরে দেব। আর আমরা যদি ভয় পেয়ে যাই, আমরা যদি আতঙ্কিত হয়ে যাই, করতে পারবো? আমরা চলবে আমাদের? তাহলে আমাদের কি করতে হবে? বেরিয়ে আসতে হবে, সাহস ধরতে হবে। আচ্ছা, এলাকার মানুষ যারা আছেন, চাষিভুষি মানুষ তো নাকি আমরা? এখানকার মানুষের বেশি পেশা কি চাষবাস? তো তাহলে আপনারা ভালো করে বলবেন, সাপে কামড়ে মারা যাওয়ার ঘটনা আপনাদের এখানে ঘটে না? মেডিকেল সায়েন্স বলছে সাপে কামড়ে মারা গেলে 100 মিনিটের মধ্যে 100 মিলিগ্রাম যদি তার শরীরে, এখান থেকে সামনের দিকে আসো, सामने दिखे सो हटाओ। एकाने क्या कोई है यहाँ पे ड्यूटी में? विश्वास जी, यहाँ से सब खाली करो, राइट साइड में जो है सब खाली करो। चेयर तुलो ओदिके निये चले जाओ, चेयर गुलो आछे ओदिके निये चले जाओ, जा चेयर फिर ओदिके निये चले जाओ। नहीं इसको छोड़ो वहाँ पे जो है ओदिके दिए दाओ ना, ओइखाने दिए दाओ, जाओ। मेडिकल साइंस बोलছে 100 মিনিটের মধ্যে কোনো সাপে কাটা রোগীর যদি শরীরে, এখানে যদি ডক্টর থেকে তাকে জিজ্ঞাসা করবেন, আমি যদি ভুল বলি, আমার যদি ভুল হয় তাকে আমি শুধরে নেব। 100 মিনিটের মধ্যে 100 মিলিগ্রাম যদি অ্যান্টিভেনাম, তাকে এভিএস বলা হয়, সে যদি শরীরে দেওয়া হয় তাহলে সেই সাপে কাটা রোগীটি বেঁচে যেতে পারে। আবার আপনাদের এখানকার আমি খবর দায়িত্ব নিয়ে বলতে পারি, এমনও খবর আছে সাপে কেটেছে সাথে সাথে মারা গিয়েছে। ভুল বলছি নাকি? মেডিকেল সায়েন্স তাহলে ভুল, না হলে আমি ভুল, দুটোর মধ্যে একটা হবে তো? কিন্তু না, আমি আর যেটা বলছি সেটাও সঠিক আর মেডিকেল সায়েন্সটাও সঠিক, কিন্তু তাহলে তৎক্ষণিক মারা যায় কেন? সাপে কেটেছে এই ভয়ে আতঙ্কে তার হার্ট ফেল করে, হার্ট অ্যাটাক করে মারা যায়, আতঙ্কিত হয়ে সঙ্গে সঙ্গে মারা যায়। তো আমাদের কি করণীয়? আমরা যারা আতঙ্কে আছি এসআইআরের, এই আতঙ্কটাকে কাটাতে হবে। এসআইআরের যে গণনা ফর্ম আছে, কতগুলি কিছু কোশ্চেন আছে, এই ফর্মটাকে আমি একটু বড় করে নিয়ে এসেছি আপনাদের জন্য। সবার বাড়ি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গিয়েছে তো নাকি? কালো সাদা ফর্ম গিয়েছে তো? আমি শুধুমাত্র এটাকে একটু কালার করে ডিজিটাল মুডে নিয়ে এসেছি আপনাদের বোঝাবার জন্য। এইটা আজকে বোঝাবো, আপনাদের সময় আছে তো? আপনাদের সময় আছে শোনার, ধৈর্য আছে শোনার? তাহলে আমি অনুরোধ করবো একটু যে চটগুলো দিচ্ছে একটু বসে পড়ুন, নাহলে পায়ে যন্ত্রণা হবে। বসার জায়গা দিয়েছে, রাস্তাটা কি না জ্যাম হয়, সেই বসে পড়ুন। তো আমাদেরকে আতঙ্কিত করতে চাইছে। এখানে কিছু কোশ্চেন আছে, কিছু প্রশ্নর কোশ্চেন আমরা পকেটে করে নিয়ে ঘুরি। পার্স থাকে না আমাদের বাড়ির পকেটে পার্স থাকে তো, ওর উত্তরগুলো ওই পার্সের মধ্যে রাখি আমরা ঘুরি। আর কিছু কোশ্চেনের উত্তর কোথায় আছে? 2002 এর ভোটার লিস্টে আছে, এটাতে উত্তর হয়ে যাবে। কিন্তু আমাদেরকে আতঙ্কিত করা হচ্ছে। জেরক্সের দোকানে গিয়ে হুটোপাটি করছে, ভোট খাওয়াখাই করছে, আগে কার জেরক্স করবে। কিন্তু নির্বাচন কমিশন আপনার কাছ থেকে কি চেয়েছে? 2 কপি পাসপোর্ট ছবি আর পেনের একটু কালি চেয়েছে। কেউ বলেছে কথা আপনাদের? সবাই আতঙ্কিত করছে, সবাই ভয় দেখাচ্ছে, সবাই আপনাকে বিপদে ফেলার চেষ্টা করছে। তাই বন্ধুগণ, আপনি আমি এদের কথায় ফাঁদে পড়বো না, বিপদগ্রস্ত হব না। আমাদের কাজ কি হবে? বিপদ মুক্ত নিজেকে রাখতে হবে, আতঙ্ক মুক্ত রাখতে হবে। সে বিষয়ে আমি কিছু চর্চা করব। তার আগে গুটি কয়েক কথা। ওবিসি সংশোধন আইন, ওয়াকফ সংশোধন আইন 2025 সাল বাতিলের জন্য দাবি তুলতে হবে। আপনারা জানেন মুসলমানদের মাসিয়া, মুসলমানদের ভালো খারাপের দায়িত্ব নিয়ে রাখা মমতা ব্যানার্জি ওয়াকফ নিয়ে যখন রাজ্যে আন্দোলন সংগঠিত করতে যাচ্ছিলেন, আমি আপনি, আপনার মাদ্রাসা, আপনার মসজিদ, আপনার ধর্মস্থান, আপনার কবরস্থান, আপনার ওয়াকফ সম্পত্তি যখন কেন্দ্রের সরকার আইন করে কেড়ে নেওয়ার চেষ্টা করছে, সেই সময় আপনি আমি যখন রাস্তায় নেমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করতে গিয়েছিলাম, তখন মমতা ব্যানার্জি বলেছিল যে এটা দিল্লির বিষয়, দিল্লি গিয়ে আন্দোলন করুন। আর তারাই নির্লজ্জের মতো এসআইআর নিয়ে আমাদেরই রাজ্যে আন্দোলন করছে। দিল্লির
যেখান থেকে এসআইআর এর ঘোষণা দিয়েছে তার সদর দপ্তরটাও কিন্তু দিল্লিতে। তাহলে আমরা আজকে কি বলবো? ওয়াকাফের জন্য আন্দোলন করার আপনি দিল্লির নিদান দিয়েছেন, কোন মুখলি আপনি এসআইআর এর বিরুদ্ধে আন্দোলন করতে আমাদের রাজ্যে আসছেন? বলবেন না? মাথায় রাখতে হবে, ভুলে যাবেন না। আমরা ভেবেছিলাম বিজেপির বিরুদ্ধে আন্দোলন করব, মমতা ব্যানার্জি আমাদের সহযোগিতা করবে, তাই না? আন্দোলনটা কার বিরুদ্ধে ভাই? এই কার বিরুদ্ধে? কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। তাহলে তৃণমূল ভেবেছিলাম সহযোগিতা করবে, সহযোগিতার বাইরে গিয়ে অসহযোগিতা করেছে। হাজার হাজার মুসলিম ছেলেদের নামে মিথ্যা মামলা দিয়েছে। নওশাদ সিদ্দিকী সেই মিথ্যা মামলার বাইরে যায়নি। একদিনে ওয়াকাফ সংশোধনী আইনের নিয়ে আমার নামে 5টি মামলা দিয়েছে। আমার বড় কথা নয়, আমি আমার মামলা বুঝে নেব, আমি জেল জরিমানা বুঝে নেব, কিন্তু আপনাদের জানিয়ে রাখি শুধু ভাঙড়ে ডিভিশনে 3000-এর অধিক মুসলিম ছেলেদের নামে মিথ্যাভাবে এই মমতা ব্যানার্জি সরকার মামলা দিয়েছে। ওদের বিরুদ্ধে মামলা কেন হয়েছে? মাদ্রাসা বাঁচাবার জন্য এসেছিল, মসজিদ বাঁচানোর জন্য এসেছিল, কবরস্থান বাঁচানোর জন্য এসেছিল, ঈদগাহ বাঁচানোর জন্য এসেছিল, সংবিধান বাঁচানোর জন্য এসেছিল, আর বিজেপির বিরুদ্ধে আন্দোলন করছিল। মমতা ব্যানার্জি ওদের নামে মিথ্যা মামলা কতজনের নামে দিয়েছে? 3000-এর অধিক মানুষের নামে দিয়েছে। তারা সবাই ধর্মে মুসলমান। তাই সময় এসে ওদের জবাব দিতে হবে না? হবে না? যারা আমাদের ভোট নিয়ে দিল্লিতে গিয়েছিল, আমরা ভেবেছিলাম দিল্লিতে গিয়ে ওয়াকাফের তারা চরম বিরোধিতা করবে, আর আমাদের রাজ্যে পিছনে মহিলারা আছে, সে বসো না ভাই, তোমরা কেন কথা শুনতে অসুবিধা হয় বলো? তোমাদের মহিলারা আছে পিছনে, এখানে সমস্ত মহিলাদের ডিস্টার্ব হচ্ছে তো। ওখানে বসছেন, এখানটা বসতে পারছেন না? কি আজব লোক বলো তো সব, কি আজব লোক বলো তো এগুলো সব। তাহলে ছেড়ে দাও মহিলাদের জায়গাটা, ছেড়ে দাও সব, ওখানে সরো। এই বাসায় এখানে যারা আছে সরো তো ভাই, আপনি সরে যান, তাহলে বসুন এখানে, মহিলাদের ডিস্টার্ব হচ্ছে ওখানে। হাঁটাও এখান থেকে, হাঁটাও একদম। কি আজব কিসিমের লোক বলতো। মায়েরাও তো এসছে, মায়েরাও তো এসআইআর নিয়ে আতঙ্কিত, মায়েরাও তো ওয়াকাফ বাঁচানোর লড়াই আছে, মায়েরাও তো ফেক এসটি/এসসি সার্টিফিকেটের বিরুদ্ধে কথা বলছে, মায়েরাও তো ওবিসি লিস্ট নিয়ে মুসলমানদের সাথে যে দ্বিচারিতা করেছে তার বিরুদ্ধে কথা বলছে। আমাদেরকে শৃঙ্খলাবদ্ধ হতে হবে, নাহলে উন্নতি হবে না। স্বাধীনতার 78 বছর পরে আপনাকে এসে ভয় দেখাচ্ছে কি? আপনি জানেননি বলে কি ভয় দেখাচ্ছে? এই ফর্মে নাকি নাম ভুল এলে দেশ থেকে তাড়িয়ে দেবে। কোন জায়গায় লেখা আছে ফর্মের মধ্যে দেখুন তো, কোন জায়গায় লেখা আছে? আমাদেরকে জানতে দেওয়া হয় না, বুঝতে দেওয়া হয় না, হই হই করা হয়েছে এতদিন আমাদেরকে নিয়ে, যা বলছে তাই হয়ে যাচ্ছে। কাকে কান নিয়ে চলে যাচ্ছে বলে কাকের দিকে না তাকিয়ে নিজের কানে হাত দিয়ে দেখুন তো ফর্মের মাথায় কি লেখা আছে। ভারতের নির্বাচন কমিশন গণনা ফর্ম লেখা আছে, এখানে আপনার নাগরিকত্বের ফর্ম লেখা আছে কি? তাহলে আপনারা তো ভয় পেয়ে যাচ্ছেন। ভয় দেখাচ্ছে কারা? ভোট লুটেরারা, ভোট চোরেরা আপনাদের ভয় দেখাচ্ছে। 2021 সালে ভয় দেখিয়েছিল সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবে, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি সিএ যে আইন আছে, নাগরিকত্ব দেওয়ার আইন, কোথায় নাগরিকত্ব কেড়ে নেবে ওই জায়গায় ওই অ্যামেন্ডমেন্টে ছিল বলতে পারবেন? কিন্তু আমাদের ভুল, আমাদের কি খেপিয়ে তুলেছিল, সেখানে খেপিয়ে তোলা হচ্ছে। আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, অ্যাকচুয়ালটা কি জানতে হবে। না জেনে আমরা কি করছি? আমরা শুধু হই 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 করছি। হই হই করলে সমাধান হয় না বন্ধুগণ। যেটা বলছি, কেন্দ্রের বড় বড় বিজেপি সরকার মুসলিম বিরোধী, মানবতা বিরোধী, দলিত বিরোধী, আদিবাসী বিরোধী, পিছড়ে বর্গের মানুষ বিরোধী, গরিব বিরোধী কেন্দ্রের বিজেপি সরকার আইন নিয়ে সে ওয়াকাফ সম্পত্তিকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে। তাই আমাদের জান থাকতে আমরা এই সম্পত্তিকে ছাড়বো না। এরা শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের উপরে আঘাত দিচ্ছে না, সংবিধানের উপরে এরা আঘাত দিচ্ছে, সংবিধানের একাধিক ধারার উপরে এরা আঘাত দিচ্ছে। তাই আমরা একদিকে লড়াই করব ওয়াকাফ সম্পত্তিকে বাঁচানোর জন্য, ঠিক সাথে সাথে লড়াই করব সংবিধানের আর্টিকেলকে বাঁচানোর জন্য। সুপ্রিম কোর্টে মামলা চলছে, কোনো অভিষেক ব্যানার্জি, কোনো মমতা ব্যানার্জি, কোনো আপনার তৃণমূলের সরকার তৃণমূলের পক্ষ থেকে বা রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে মামলা হয়নি। এই আইএসএফ এর পক্ষ থেকে নওশাদ সিদ্দিকী, আরো কিছু পশ্চিম বাংলার মানুষ, সারা রাজ্যে সুবুদ্ধি সম্পন্ন মানুষ, সুপ্রিম কোর্টে মামলা হয়েছে বলে সেই মামলার এখন হিয়ারিং চলছে। এটা মাথায় রাখবেন। যারা ভাবছেন আপনার মসজিদকে বাঁচাবে, সে সুপ্রিম কোর্টে মামলা করতে যায়নি। আর যাদের বোঝানো হচ্ছে নওশাদ তো অমুকের দালাল, তাহলে সেই যদি দালালি হয়, তাহলে যে আমাকে নাকি টাকা দিয়ে রাজনীতি করাচ্ছে,
বুঝতে পারছেন কি বলছি? তার নিয়ে আসা আইনের বিরুদ্ধে আমি আবার লড়াই করতে যাচ্ছি। এতক্ষণ মাদ্রাসা মসজিদ কেড়ে নিত, হয়তো এতক্ষণ মাদ্রাসা মসজিদ কেড়ে নিত যদি সুপ্রিম কোর্টে গিয়ে আমাদের মতো যারা মামলা না করতো। কিন্তু আমাদের মধ্যে লিস্টে কি মমতা ব্যানার্জি নাম আছে? নাম আছে। তাহলে মমতা ব্যানার্জি কি বলেছিল? যে ক্ষমতা একটা মোবাইল দাও, একটা মোবাইল দাও, তুমি তুমি তোমার কাজ করো, মোবাইলটা তাড়াতাড়ি দাও। তুমি তো লাইভ নাকি দিচ্ছিলে, একটা ঘড়ি দাও তো তুমি। এটা তুমি মমতা ব্যানার্জি কি বলেছিলেন মনে আছে? দিল্লির বিষয় দিল্লি গিয়ে আন্দোলন করো। তো আমাদেরকে শপথ নিতে হবে, সামনে 2026 সালে ইলেকশন আসছে, 2025 সালে বিজেপি এমন আইন নিয়ে এসেছে আমরা আতঙ্কিত। আমার মাদ্রাসা আমি ফিরে পাবো কি? আমার মসজিদ আমি ফিরে পাবো কি? আমার দাদু, আমার পরদাদু, আমার বাপের কবরটা যেটা আছে ওটা কি সরকার কেড়ে নেবে নাকি? এই যখন বিষয় নিয়ে আতঙ্ক, আমার ঈদগাহটা থাকবে কি থাকবে না, আমার মাদ্রাসা থাকবে কি থাকবে না, আমার মসজিদটা থাকবে কি থাকবে না, সেই সময় মমতা ব্যানার্জি নিদান দিয়েছিল দিল্লির বিষয় দিল্লিতে গিয়ে আন্দোলন করো। তাই আমি আপনাদের বলবো, ভালো লাগলে খাম চিহ্নকে ভোট দেবেন, ভালো না লাগলে দেবেন না, পছন্দ হলে আইএসএফ কে ভোট দেবেন। কিন্তু একটা শপথ করতে হবে, 2026 সাল আসছে, যে মমতা ব্যানার্জির কাছ থেকে আশা করেছিলাম মাদ্রাসা মসজিদ কবরস্থানের জন্য সে আন্দোলন করবে, তার পরিবর্তে আমাদেরকে দিল্লি যাওয়ার নিদান দিয়েছে। তাই 2026 সাল এসছে, যখন ভোট চাইতে আসবে আমরাও সবাই দিল্লি যাওয়ার রাস্তা দেখিয়ে দেব। হবে তো নাকি? হবে তো নাকি? বুঝিয়ে দিতে হবে। আমরা 2026 সালে যখন ভোটের নোটিফিকেশন আসবে, আমরা আমার বাড়ির দরজাতে বড় হাতে লিখে দেব যে ওয়াকফ বাঁচানোর সময়ে আপনি আমাদেরকে দিল্লি যাওয়ার কথা বলেছেন, আমার দ্বারে আপনি ভোট চাইতে আসবেন না, ভোটে চাইতে এলে আপনি দিল্লিতে গিয়ে ভোট চান। লিখবেন তো নাকি? আমি কিন্তু আমারটা বোঝার চেষ্টা করবেন। আমি কি বললাম ওয়াদা করুন আইএসএফকে ভোট দেবেন? এটা বলেছে একবারও? কিন্তু ওয়াদা করতে হবে একে জবাব দেওয়ার জন্য। মাদ্রাসা মসজিদ ঈদ, আচ্ছা আমরা বিজেপিকে কেন ভোট দেবো? দেবো না তো আমরা, আমি তো দেবো না। আমার গলায় যদি ছুরি ধরে আমি তো দেবো না। আপনারা নিশ্চিতভাবে দেবেন না, কারণ সংবিধান বিরোধী কাজ করে, দলিত আদিবাসী মুসলিম বিরোধী কাজ করে, গরিবের বিরুদ্ধে ওরা। তাই তো? তাই তো নাকি? ওরা আইন নিয়ে এসে মাদ্রাসা মসজিদকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে, তাই তো? তাই জন্য ওর বিরুদ্ধে তার বিরুদ্ধে ভোট হবে আমাদের। তাহলে ওই আইনের বিরুদ্ধে যখন আন্দোলন করতে যাচ্ছি, যারা মিথ্যা মামলা দিয়ে শামশেরগঞ্জের প্রায় 700, আমি আপনাদের বলি প্রায় 700 মানুষকে এখনো জেলের মধ্যে রেখেছে কে জানেন? মোদি নয়, এই মমতা। এটা মাথায় ঢুকিয়ে রাখুন। দুটো মই হচ্ছে মোস্ট ডেঞ্জারাস, মোদি আর মমতা। এই দুটো শক্তিকে আমাদের পরাস্ত করতে হবে। একটাকে পরাস্ত করে অন্যটাকে যদি ভাবেন ওই ওই মো থেকে মো টেনে এসে এর সাথে জুড়ে যাবে। তাই সময় এসেছে, সামনে নির্বাচন, ডবল এমকে কি করতে হবে? বিসর্জন দিতে হবে। 750-র কাছাকাছি, 700 থেকে 750 মুসলিম নিরীহ যুবক এখনো জেলের আছে, প্রায় আজকে 8 মাস হতে চললো। বুঝতে পারছেন কি বলছি? কে রেখেছে তাদেরকে জেলে? মোদি নয়, মোদির জেলে বন্দি নয়, দিদির জেলে আছে। মানে দিদি মামলাটা করেছে, নিরীহ ছেলে। খবর দেখেছেন? একটি মায়ের কানে সোনার দুল ছিল, বিক্রি করে তাকে সংসার চালাতে হচ্ছে। কার এটা? কার বাড়ির মা? আপনার আমার বাড়ির মা নয়। এটা কে করেছে? মমতা ব্যানার্জি করেছে। হ্যাঁ, শামশেরগঞ্জে একটা ঘটনা ঘটেছে, যারা ওই ঘটনার সাথে যুক্ত তাদেরকে ফাঁসিতে চড়িয়ে দিলে আমাদের কোনো অসুবিধা হবে? ভাই এ হাত তুলে দেখান, কোনো অসুবিধা হবে? কোনো অসুবিধা হবে? তাদের ফাঁসিতে চড়িয়ে দিক, কিন্তু নিরীহ মানুষকে যারা ওই রকম ভাবে জেলে রেখেছে তাদের বিরুদ্ধে লড়াই হবে তো? তাহলে আগামী 2026 সালে ইলেকশনের সময় বাড়িতে যখন ভোট চাইতে আসবে, তখন আমরা তাদেরকে দিল্লি যাওয়ার রাস্তা দেখাতে পারবো তো? এই সাহসটা আছে তো নাকি? আপনি ভাববেন কি হবে রে বাবা, আমি ওইখানে বলে যাচ্ছি যদিও প্রসঙ্গ নয়। আপনি কি ভাববেন বিজেপিকে আটকাতে গেলে তৃণমূলকে ভোট দিতে হবে? এই গল্প শোনাচ্ছে। বিজেপি আর তৃণমূল আলাদা মনে হয়? মনে হয় আলাদা। যারা ভাবছেন বিজেপির অন্যায়ের হাত থেকে বাঁচতে গেলে তৃণমূলকে ভোট দিতে হবে, সে দিবা স্বপ্ন দেখছে। আর যারা ভাবছেন যে বিজেপির অন্যায়কে, তৃণমূলের অন্যায়কে, অত্যাচারকে
অনাচারকে চুরিকে বন্ধ করতে গেলে বিজেপিকে ভোট দিতে হবে, তারাও দিবা স্বপ্ন দেখছে। কারণ এই তৃণমূল বিজেপি যুক্তি করে, মমতা ব্যানার্জি আর মনে হয় এই আপনার শুভেন্দু অধিকারী যুক্তি করে বাংলার মানুষকে বোকা বানাচ্ছে। নাহলে শুভেন্দু অধিকারী যেভাবে যে ভাষায় কথা বলছে, ধরে তো জেলের মধ্যে রাখা দরকার তাকে ভাই, এই জেলের মধ্যে রাখা দরকার নাই। কিন্তু তার পরিবর্তে কি হচ্ছে, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই। আর আমি একটা দালাল পুলিশকে দালাল বলেছিলাম, আমার বাড়িতে নোটিশ পাঠিয়ে দিয়েছে, তবে ওই নোটিশকে আমি পরোয়া করি না। অলরেডি 20টা তো মামলা দিয়ে দিয়েছে। দালালকে আবার যদি দালালি করে দালাল বলবো? বুঝতে হবে আপনাকে আপনার লোক তৈরি করতে হবে। আপনি ভাবুন, আপনি বলুন, এই সময় এসআইআর নিয়ে একটা উদাহরণ দিচ্ছি, এসআইআর নিয়ে মানুষ আতঙ্কিত নয়? কোন এমএলএ ভোট ধরে ধরে দেখিয়েছে বলুন? আপনার এমএলএ দিয়েছে? এই 2021 সালে যাকে ভোট দিয়েছেন আপনাকে একটু বোঝানোর চেষ্টা করেছে সে? আপনার ভোটের জন্য 1,21,000 টাকা সে মাইনে পায়, 5,000 টাকা কম করে মাস গেলে ফোন খরচ পায়, পার মান্থ 1,21,000 টাকা করে পায়। আপনাকে এসে একবারে বোঝাবার চেষ্টা করেছে যে আতঙ্কিত হও না? হ্যাঁ, উল্টে কি বলেছে, এসআইআর করতে দেবো না বলেছিল, আপনি ঘুমাচ্ছেন, আরে আমার দিদি আছে পার করে নেবে। আর চোখ খুলে কি দেখলেন? রাতের থেকে অন্ধকার। তাহলে আপনি যদি আজকে নওশাদ সিদ্দিকী এখানে একটা তৈরি করে রাখতেন, আজকে বসিরার উত্তর যদি একটা নওশাদ সিদ্দিকী তৈরি করতো, বাদুরিয়া যদি একটা নওশাদ সিদ্দিকী তৈরি করতো, সন্দেশখালী যদি একটা নওশাদ সিদ্দিকী তৈরি করতো, 10টা যদি রাজ্যে নওশাদ সিদ্দিকী আপনারা 2021 তৈরি করতে পারতেন, তাহলে এত চিন্তিত হতো? পাড়ায় পাড়ায় বুথে বুথে চলে যেত, গিয়ে ফর্মটা বুঝিয়ে দিত। যাক, আগামী দিনের কথা ভাবুন। পশ্চিম বাংলাতে রমজান মাসে ফলের দাম বাড়লে কারো মুখে কথা নয়, সেই প্রতিবাদ নওশাদ সিদ্দিকীকে করতে হচ্ছে। আর আপনার এই যে পুজোটা গেল আমার হিন্দু ভাইদের, না ওই সোনা গহনা কিনতে হয়, বিশ্বাসজি, ধানতেরাস, এই ধানতেরাসের সময় সোনার দাম বেড়ে গেছে, এর প্রতিবাদ কাকে করতে হচ্ছে? সেই নওশাদ সিদ্দিকীকে করতে হচ্ছে। আপনারা অবাক হবেন, আজকে দিনের গল্প শুনিয়েছিল না মোদি বাবু? ও আজকে দিনের গল্প শুনে দেশকে পেছন দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। উনি গল্প শুনেছিলেন আজকে দিনের গল্প 2014 সালের আগে। 2014 সালে 10 গ্রাম 24 ক্যারেটের সোনার দাম ছিল পশ্চিম বাংলা, নয় ভারতবর্ষে, আমি পশ্চিম বাংলা রেট বলছি, 28,000 টাকা। আর 2025 সালে 10 গ্রাম 24 ক্যারেটের সোনার দাম হচ্ছে 1,28,000 টাকা। কদিন আগে ধানতেরাস গেল, আমার হিন্দু সমাজের ভাইদের একটা ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় উৎসব, যে ওই ধানতেরাসের দিনে যদি তারা একটু সোনা গহনা কিনে, তাহলে তাদের লক্ষ্মী লাভ হবে, লক্ষ্মী আসবে। তাদের ধর্মীয় বিশ্বাসকে আপনি আমি অবজ্ঞা করতে কেউ পারবো না, আমরা রেসপেক্ট করতে হবে, আমরা অসম্মান করতে কেউ পারবো না। আপনি মানতে পারেন না পারেন, দ্যাট ইজ দ্য ইয়োর চয়েস, কিন্তু আপনি অবজ্ঞা করতে পারবেন না। যাক, রমজান মাসে ফলের দাম বাড়লে যেমন আমার বুকে ব্যথা লাগে, যে দিনের শেষে গরিব রোজাদাররা যখন ফল খাবার জন্য বসবে, ফলের এমনি সময়ের থেকে 3 গুণ দাম হয়ে যায়, ওটা কমাতে হবে। সেই বিষয়টা যখন আমি মাঠে ময়দানে লড়াই করেছি, বলেছি এটা ফলের দাম কমাতে হবে। ঠিক একইভাবে আমি দেখলাম ধানতেরাসের সময় আমার হিন্দু ভাইরা, সে গরিব হোক আর বড় লোক হোক, তাদের ধর্মীয় বিশ্বাস লক্ষ্মী লাভের জন্য একটু সোনা কিনতে যাবে, তখন সোনার দাম এই 11 বছরে এই মোদিজির আজকে দিনে 1 লক্ষ টাকা বেড়ে গিয়েছে। সেই প্রতিবাদে নওশাদ সিদ্দিকীকে করতে হচ্ছে। কোন হিন্দু ভাই দেয়া স্লোগান আর আপনার শুভেন্দু অধিকারীর মুখে আসছে না। তাহলে বুঝতে পারছেন, দলিতের সমস্যা নওশাদ সিদ্দিকী, আদিবাসীর সমস্যা নওশাদ সিদ্দিকী বলবে, মুসলমানদের সমস্যা নওশাদ সিদ্দিকী বলবে, স্কুলে শিক্ষক নেই নওশাদ সিদ্দিকী বলবে, হসপিটালে ডক্টর নেই নওশাদ সিদ্দিকী বলবে, রাজ্যের যা সমস্যা সেই নওশাদ সিদ্দিকী বলবে। আগামী 2026 আসছে, আপনারা মনে মনে সংকল্প নিন, মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ নিন যে আগামী 2026 সালে কোথায় কে জিতছে দেখার দরকার নেই। বিধানসভায়, আমার বিধানসভায় আমি আমার মতো করে একটা নওশাদ সিদ্দিকীকে আইনসভার মধ্যে পাঠাবো। আপনার ওই লড়াই করার লোক পাঠাতে হবে না নাকি? নাহলে কি হবে? সে মাস গেলে 1,21,000 নেবে, 4.5 বছর পরে কাকা জ্যাঠা মামা কেমন আছো, সব ঠিক আছে তো, হাত ধরিয়ে চলে যাবে। 4.5 বছর খুঁজে পাবেন না। আর আপনি ভাঙড়ের মানুষকে যে জিজ্ঞাসা করুন, ভাঙড়ের মানুষকে জিজ্ঞাসা করুন, ভোটের সময় যেভাবে দাঁড়ে দাঁড়ে গিয়ে আমরা ভোট চাই, সেই রকম এখন মানুষ আতঙ্কে আছে। আমি তাদের বাড়িতে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি, তাদের দুয়ারে চলে যাওয়ার চেষ্টা করছি, এই আতঙ্ক মুক্ত করার জন্য। তাই বন্ধুগণ, সময় স্বল্প, একটা ওবিসি সংরক্ষণ নিয়ে
আর ফেক এসটিএসসি সার্টিফিকেটের দু চার কথা বলবো, আপনারা অবাক হবেন শুনলে। স্বাধীনতার ৭৮ বছর পার হয়েছে, মুসলিমরা যতটুকু অর্জন করতে পেরেছিল মমতা ব্যানার্জি ওভারনাইট সেটাকে পুরো ধ্বংস করে দিয়েছে। আচ্ছা, আমি আর ১০-১৫ মিনিট বলবো, কারো অসুবিধা আছে? কার কার এনার্জি আছে একটু হাত তুলুন তো। আপনারা শুনতে চান না আমি শেষ করে দেবো? কারণ এরপরে আমার আবার রোহন্নাতে প্রোগ্রাম আছে, অসুবিধা নেই তো? আপনাদের বলি, ওবিসির নামে যেটা চলছে এখন রাজ্যে, শুধু নামকে অস্তে থাকবে। এটা একটা কাগজ তো, ওবিসি যেটা যদি সার্টিফিকেট, এটা ওবিসির যদি সার্টিফিকেট হয়, এটা বাড়িতে রাখা আর এই শীতকালে একটু পুড়িয়ে চা করে নেওয়া সমান, কিচ্ছু লাভ হবে না। মুসলমানদেরকে পুরো পরিকল্পিতভাবে ওবিসি সার্টিফিকেট থেকে, সার্টিফিকেট থাকলেও যে ফ্যাসিলিটি থেকে সম্পূর্ণরূপে মমতা ব্যানার্জি হাতে কলমে ধরে ধ্বংস করেছে। সারা রাজ্যে দলিত আদিবাসী ভাইদের যে কোটা, এসটি এসসি কোটাতে প্রকৃত দলিত আদিবাসীরা তারা না উচ্চশিক্ষায় সংরক্ষণ না চাকরির সংরক্ষণে তারা সুবিধা পাচ্ছে। একটা উদাহরণ দিলে আপনারা অবাক হবেন, সারা পশ্চিম বাংলায় ১ কোটি আদিবাসী নয়, কিন্তু অলরেডি ১.৫ কোটি এসটি সার্টিফিকেট প্রোভাইড হয়ে গেছে। তো ওই ৫০ লক্ষ কারা বেশি পেয়েছে? যারা আদিবাসীই নয়, তারা আদিবাসী সার্টিফিকেট নিয়ে ঘুরছে। যারা দলিত নয়, তারা দলিত সার্টিফিকেট মানে এসসি সার্টিফিকেট নিয়ে ঘুরছে। এটাকেও বন্ধ করতে হবে। পরিশেষে বলবো, তারপরে আমি এসআইআর এর কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় সেই বিষয়ে। মাস্টারবাবু এদিকটা চলে আসেন, ভালো লাগে। এদিকটা চলে আসেন, এদিকটা চলে আসেন, এদিকটা চলে আসেন। এদিকটা আমার গার্ড হচ্ছে আপনার। তো পরিযায়ী শ্রমিকদের উপরে যে অত্যাচার চলছে সে বন্ধ করার দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে। সে দায়িত্ব নিচ্ছে না, উল্টে আরও অত্যাচারের শিকার হচ্ছে। তাই বন্ধুগণ, আমাদেরকে সিস্টেম চেঞ্জ করতে হবে। পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, দায়িত্ব কার? শ্রমমন্ত্রীর। আপনারা ভোট দিয়ে শ্রমমন্ত্রী তৈরি করলেন, অত্যাচার হচ্ছে, লাশ হয়ে বাড়ি ফিরছে, শ্রমমন্ত্রীর কোনো হুঁশ ফিরছে না। যদি শ্রমমন্ত্রী আপনার মতো একজনকে তৈরি করা যায়, একজন পরিযায়ী শ্রমিকের পরিবার থেকে যদি শ্রমমন্ত্রী তৈরি হয়, তাহলে সে যদি বিধানসভায় যায়, সে যদি আইনসভায় যায়, সে যখন মন্ত্রী হবে, সে যখন জনপ্রতিনিধি হবে, মুখ্যমন্ত্রীকে বলবে ইমিডিয়েটলি আপনি উড়িষ্যার সরকারকে বলুন, উড়িষ্যাতে পশ্চিমবাংলা থেকে মাত্র ২০,০০০ বাঙালি কাজ করে, তাদেরকে যদি এরা সহ্য করতে পারে, তাদের উপর যদি আক্রমণ হয়, এদিকে উড়িষ্যা থেকে ৩ লক্ষের অধিক উড়িয়া পশ্চিম বাংলায় কাজ করে, আমরা ২০,০০০ ফিরিয়ে নিয়ে চলে আসবো, এই ৩ লাখকে আমরা বাড়ি পাঠিয়ে দেবো। অত্যাচার বন্ধ হবে না। তবে নিয়ে চলে আসা ফিরিয়ে দিবার আমি পক্ষে না, আমি জাস্ট উদাহরণের জন্য বলছি। আমার লোককে আপনি পছন্দ করতে পারছেন, আমার ২০,০০০, উড়িষ্যাতে ২০,০০০ বাঙালি কি করে? কাজ করে। আর ৩ লক্ষের অধিক উড়িয়া আমাদের ওয়েস্ট বেঙ্গলে কাজ করে। আমাদের সরকার, আমাদের পুলিশ, আমরা ওই উড়িয়া ভাইগুলোকে কি বুকে আগলে রেখেছি, আমাদের সহনাগরিকের মতো আমরা আগলে রেখেছি। আর তা আমরা যদি ৩ লক্ষকে বুকে আগলে রাখতে পারি, তাহলে ওরা আমাদের ২০,০০০কে আগলে রাখতে পারবে না? কি গো? এর ওষুধটা কে দেবে? নওশাদ সিদ্দিকী? আমি তো সরকারে নাই। আপনারা ভোট দিয়ে যে সরকার তৈরি করেছেন, আপনারা ভোট দিয়ে আপনার শ্রমমন্ত্রী তৈরি করেছেন, সে শ্রমমন্ত্রীদের ওষুধটা দেবে, দিচ্ছে। ভুল লোককে আপনি বসিয়েছেন, ওই জন্য ঠিকঠাক ওষুধ প্রয়োগ হচ্ছে না। আপনার দরকার কি? জ্বরের ওষুধ। আপনাকে দিচ্ছে কি? পেটে গন্ডগোল হয়েছে তার ওষুধ হবে। আর আপনার হয়েছে পেটে গন্ডগোল, জ্বর কমার ওষুধ দিচ্ছে, কিছু লাভ হবে? এইটা এখন চলছে। তাহলে ডক্টর ঠিক দেখাতে হবে, তাহলে ওষুধটাও ঠিক পাবেন। ডক্টর যদি ভুল দেখান, তাহলে ওষুধও ভুল আসবে। তাই বন্ধুগণ, আমি আর ওইদিকে বিস্তারিত যাচ্ছি না, আমাদের আওয়াজ তুলতে হবে। আমি আপনাদের একটু শর্ট টাইমে, আপনাদের বাড়ি ফর্ম পৌঁছেছে তো নাকি? এসআইআর এর ফর্ম পৌঁছেছে? শর্ট টাইমে আপনাদেরকে একটু এসআইআর এর কিভাবে ফর্ম ফিল আপ করতে একটু বোঝাতে চাই। আপনারা শুনতে ইচ্ছুক আছেন? আপনারা শুনতে ইচ্ছুক আছেন? এনার্জি থাকবে তো? প্রথম কথা বলি, এটা বাঘ ভাল্লুক নয়, আপনাকে খেয়ে ফেলবে না। এখন যতটুকু পেয়েছি সেই তথ্যটা আপনাদের কাছে দিচ্ছি। আগামী কেউ জানতে পারে না কি হবে, কার মনে কি শয়তানি চলছে, কিন্তু এতটুকুই বলবো, আমার কাজ আপনাকে আতঙ্ক মুক্ত করা। এখন নির্দেশনা এসছে, ফর্মটা ফিল আপ করতে হবে। কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটা আপনাকে দেখিয়ে দেওয়া। পরে যদি মাস্টার মশাই কোশ্চেন কিছু পাঠিয়েছে, কি মাস্টার মশাই কিছু কোশ্চেন পাঠিয়েছে, আমরা কি করব? বাধ্য ছাত্র, কিছু কারণে বাধ্য ছাত্র আমরা উত্তর দেব। যদি মাস্টার মশাই আমাদের সঠিক উত্তরকে ভুল করে কেটে দেয়, তাহলে মাস্টার মশাইকে কিন্তু তখন আমরা ছাড়বো না, মাথায় থাকবে। তখন মাস্টার মশাই ছাড় পাবে না। একটা বৈধ ভোটারের যদি নাম উত্তরপত্রে যদি সঠিক উত্তর দেওয়ার পরেও কোনো উত্তরপত্র তথা বৈধ ভোটারকে যদি
ইচ্ছাকৃতভাবে হোক অনিচ্ছাকৃতভাবে হোক, রাজনৈতিক কচলা কচলিতে হোক বা বদমাইশি করে হোক বা যাই করে হোক, যদি একটা দলিতের ভোটার ভোট কাটে, একটা যদি মতুয়ার ভোট কাটে, একটা যদি নমশূদ্রের ভোট কাটে, একটা যদি আদিবাসীর ভোট কাটে, একটা যদি মুসলমানের ভোট কাটে, একটা যদি হিন্দুর ভোট কাটে, একটা পশ্চিম বাংলার বৈধ ভোটারের যদি ভোট কাটে, আপনাদের বড় ভাই পীরজাদা আব্বাস সিদ্দিকী আমাকে বলে দিয়েছে যে তুই সুপ্রিম কোর্টে যাবি, আইনি লড়াই করবি, পশ্চিম বাংলার একটা ভোটারের যদি বৈধ ভোটারের নাম কেটে দেয়, তার হয়ে আইনি লড়াই করার জন্য খাম চিহ্ন রেডি আছে। সুতরাং ভয় পাওয়ার দরকার নেই। এখন আসা যাক কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়। এরকম ফর্ম গিয়েছে আপনাদের বাড়িতে সাদা কালো, আমি এমএলএ বলে আমার রঙিন বা ডিজিটাল নয়, আপনাদের বোঝাবার জন্য দূর থেকে দেখতে পাবেন, ওই জন্য ডিজিটাল করার জন্য আমি এটা করেছি। এই ধরনের সাদা কালো ফর্ম গিয়েছে, ফর্মটাকে আমি 4টে পার্ট করেছি। এইটা হচ্ছে একটা পার্ট, ওপরে যে ঘর কাটা দাগগুলো আছে দেখতে পাচ্ছেন আপনারা, দেখতে পাচ্ছেন তো নাকি? একটু আওয়াজ দেবেন, দেখতে পাচ্ছেন? এটাকে আমরা ফার্স্ট পার্ট করেছি। সেকেন্ড পার্ট এই লালটাকে করেছি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড আর ফোর্থ। থার্ড হচ্ছে আপনাদের হাতের বাম দিকে একটা চৌকো ঘর আছে, আর ডান দিকে আছে এটা হলুদ কালার টাইপের, এটা ফোর্থ পার্ট করেছি। এই 4টে পার্টে আপনি ফর্মকে ফিল আপ করতে হবে, কিচ্ছু ব্যাপার নেই, কিছু কোশ্চেন আছে, উত্তর দেবেন। প্রথমে দেখুন এখানে ফর্ম আপনার অলরেডি যাদের বাড়ি ফর্ম পৌঁছে গিয়েছে, দেখুন এপিক নাম্বার টাম্বার প্রিন্ট হয়ে এসে গিয়েছে, তাই না? অলরেডি এটা প্রিন্ট হয়ে এসেছে, তারপরের ঘরটাও প্রিন্ট হয়ে এসেছে, তারপরে কিউআর কোড আছে, এটাও প্রিন্ট হয়ে এসেছে, এখানে তারপরেটা আছে কি একটা ছবি অলরেডি প্রিন্ট হয়ে এসেছে। শুধু এই ফার্স্ট পার্টে আমার একটাই কাজ, কি একটি পাসপোর্ট সাইজ রিসেন্ট ছবি এখানে দিয়ে দেওয়া। এই ছবি নিয়ে অনেকে বদমাইশি করছে, কে বলছে মাথায় টুপি দেওয়া যাবে না, মাথায় পাগড়ি বেঁধে যাবে না, মাথায় হিজাব পরে যাবে না, এগুলো ভুল কথা। শুধু মাথায় রাখতে হবে এখানে যে ছবিটা দেবো রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি হবে, 75% ফেস আমার যেন দেখা যায়। ফার্স্ট পার্ট শেষ তো, কত ঘর কাটা হ্যান ত্যান ছিল, ভয় উঠতো, আর ভয় পাওয়ার কিছু আছে এই পেপারটাতে? শুধু একটা ছবি দেবেন, কাজ শেষ। তারপরে এখানে কিছু কোশ্চেন আছে, উত্তরটা এখানে দেবেন। এই দিকটা কিছু কোশ্চেন আছে, এখানে কোশ্চেন আছে, উত্তর এই দাগটা না আছে এর এপারে দেবেন। এখানের কোশ্চেন, এদিকে উত্তর। কোশ্চেন কি আছে? আপনার জন্ম তারিখ কোথায় পাবেন, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, স্কুল সার্টিফিকেট, পাসপোর্ট, এই ধরনের সরকার অনুমোদিত কাগজে আপনার জন্ম তারিখ দিয়ে আছে। দিতে অসুবিধা কোথায়? উত্তর সহজ হচ্ছে তো। তারপরে প্রশ্ন কি আছে? আধার নাম্বার। আধার নাম্বার আপনি চাইলে দিতে পারেন, নাও পারেন, অপশনাল দিয়ে আছে, বাদ দেন, দেবেন না, কোনো সমস্যা নেই। তারপরে কোশ্চেন কি আছে? আপনার ফোন নাম্বার। 3 নম্বর কোশ্চেন, আপনার ফোন নাম্বার। উত্তরটা এখানে 3 নম্বর ঘরে হবে। আপনার ফোন নাম্বার আপনি জানেন না? এ বাবুরা জানেন না? এবার একটা বাড়িতে 3টে ভোটার, একটা নাম্বার চলে, কোনো সমস্যা নেই। 3টে ফর্মই 1 নাম্বার ইউজ করবেন, শুধু বৈধ ভোটার নাম্বার দেবেন, অবৈধ না হয়, মানে ইনভ্যালিড না হয়ে যায়। এবার একটা কথা বলি, এই ফোনের জন্য কেউ যদি ফোন করে বলে, এই ফোন নাম্বারে দিয়ে একটু সচেতন হয়ে থাকবেন, চিটিংবাজি হচ্ছে। এই নাম্বার কেউ যদি ফোন করে বলে আমি নির্বাচন কমিশন অমুক তমুক জায়গা থেকে ফোন করছি, তোমার ফর্মটা সাবমিট করতে হবে, তোমার ফোনে 4টে কোড গিয়েছে, বলো, একদম দেবেন না, ওরা পাক্কা চিটিংবাজ, ওরা পাক্কা চিটিংবাজ। নির্বাচন কমিশন আপনাকে ফোন করবে না, দরকার লাগলে চিঠি করে ডাকবে বা আপনাকে মেসেজ করবে, সেই মেসেজটা ফোন করতে পারে, ফোন করে কিন্তু ওই 4টে ওটিপি ডাকবে না, চাইবে না। কাউকে এই কাজ করবেন না, জানো কি বলবে, সব তোমার ফর্ম ফিল আপ ঠিক আছে, অনলাইনে সাবমিট করতে হবে, ওই জন্য তোমাকে পাসওয়ার্ড যাচ্ছে, আপনি দিন। আপনি সাদা মনে কাদা নেই, সহজ সরল গ্রামের মানুষ, চাষিভুষি মানুষ, খেটে খাওয়া মানুষ, তোলা তুলি তো আমরা তো তুলি না, সুতরাং আমরা ওই শয়তানের মধ্যে অতটা ঢুকতে পারি না, ঢুকার দরকার নেই। আপনি ফট করে দিয়ে ফেলবেন না, ব্যাংকে যা আছে সব খালি করে দেবে, কিন্তু মাথায় থাকবে তো। কোনো ক্ষেত্রেই যদি ফোন করে বলে, অনেকে লোভ দেখায় যে আপনারা এত টাকা পেয়েছেন, তাহলে কি করতে হবে, একটা কোড যাচ্ছে বলুন, আপনি টাকাটা পেয়ে যাবেন, আপনি কোড দিয়ে দিলেন, সব আপনার পাওয়া, টাকা পাওয়া তো দূরের কথা, আপনার অ্যাকাউন্টে আর টাকা থাকবে না, খালি করে দেবে, মাথায় থাকবে। তাহলে যদি এখন এই কারণে কেউ ফোন করে যে কোড দাও, একদম দেবেন না, বলবেন তো নির্বাচন কমিশনকে আমার বাড়িতে আসতে বলে আমি কোড দেবো, পারবেন তো? বাড়িতে আসতে বলে আমি দেবো, আর বাড়িতে এলে কি করবেন, খাইয়ে দাইয়া ভালো করে একটু যত্ন করে দেবেন, কোড চাইতে এলে, অন্য কিছু না। এরপরে প্রশ্ন কি আছে? পিতা বা অভিভাবকের নাম। আপনার পিতা বা অভিভাবকের নাম আপনি জানেন না? কোশ্চেন কত সহজ, ভয় দেখানো হচ্ছে শুধু আমাদেরকে। কোশ্চেনগুলো সহজ সহজ কোশ্চেন আসছে না? মহিলারা কি করবেন? এই ফর্ম বিবাহিত মহিলা, অবিবাহিত মহিলা, বিবাহিত পুরুষ, অবিবাহিত পুরুষ, সবাই তো ফিল আপ করবে। মহিলাদের বলবো, অভিভাবকের জায়গায় আপনাদের অভিভাবক কিন্তু আপনাদের স্বামী, বিবাহিত মহিলাদের, কিন্তু তারা এখানে তাদের পিতার নাম লিখলে কোনো অসুবিধা নাই, কারণ স্বামীর নাম লেখার জায়গা আছে। তাহলে পুরুষরা পিতার নাম তো এমনি দিয়ে দিচ্ছেন, আর মহিলারা তার পিতার নাম দিলে কোনো অসুবিধা নাই।
তারপরে লাইনে কি আছে, পিতা বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে। আপনার পিতা মারা গেলে এপিক নাম্বার দেওয়ার প্রয়োজন নাই, বেঁচে আছে এপিক নাম্বার নাই, কোনো চিন্তা নাই, ছেড়ে দেবেন ওই ঘরটি। তারপরে কি আছে, মায়ের নাম। এই আমরা মায়ের নাম কি জানি না? আমাদের মায়ের নাম আমরা জানি না, তাহলে মায়ের নাম দিতে বলেছে। তারপরে লাইনে মায়ের এপিক নাম্বার যদি থাকে, ঠিক। মা যদি মারা যায় এপিক নাম্বার দেওয়ার দরকার নেই, মা যদি মারা যায় এপিক নাম্বার দেওয়ার দরকার নেই। আর মায়ের যদি এপিক নাম্বার না থাকে তাও দেওয়ার প্রয়োজন নেই, থাকলে দিয়ে দিবেন। তারপরে কি আছে, স্বামী অথবা স্ত্রীর নাম। বিবাহিত পুরুষরা তার স্ত্রীর নামটা লিখবে, একদম একদম এই লাইনে আছে, দেখুন এখানে লিখবে, এখানে বিবাহিত পুরুষরা তার স্ত্রীর নাম লিখবে। তারপরের লাইনে আছে স্বামী বা স্ত্রীর এপিক নাম্বার। বিবাহিত পুরুষরা যখন তার স্ত্রীর নাম লিখবে, একদম শেষের ঘরটাতে তার স্ত্রীর এপিক নাম্বার থাকলে দেবেন, নালে দেবেন না। রিসেন্ট বিয়ে হয়েছে, 18 বছর হয়েছে, জাস্ট 19 বছরে পড়েছে বা ভোটার লিস্টের নাম উঠে না, কিন্তু বিয়ে হয়েছে। 18 বছর নিচে বিয়ে করা ভারতের আইনে দণ্ডনীয় অপরাধ, কেউ যেন কাজ করে ফেলবেন না, আইনটাকে মান্যতা দিতে হবে। এবার কোনো মহিলা ফিল আপ করলো, এই মশা তুমি উঠে দাঁড়াও, মশা ফিল আপ করছে, মুসাবাই ফিল আপ করছে, ওর স্ত্রীর নামটাই ঘরে দিল, ওর স্ত্রীর এপিক নাম্বারটা বসিয়ে দিল। এবার মশার স্ত্রী যখন ফিল আপ করবে কি করবে, যেমন আছে মা বাপ সবার নাম দিল, যখন ওর স্বামীর নামটা, আমাদের ভাবির স্বামীটা কি মুসা, তো মুসার নাম দেবে, তার মুসার এপিক নাম্বারটা বসিয়ে দিল। ফার্স্ট পার্ট ছবি, সেকেন্ড পার্ট, এখানে কিছু কোশ্চেন, এখানে কিছু উত্তর। বলুন এই ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট বুঝতে কারো অসুবিধা হয়েছে? বলুন বুঝতে অসুবিধা হলে আমি বুঝিয়ে দেবো, তাহলে হলো তো। কেউ বাঘ আমাকে খেয়ে ফেললো, বাঘকে খাঁচাবন্দি করার জন্য ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দিয়ে 50% খাঁচা তৈরি হলো কি হলো না? আমি আপনাদের বলে যাচ্ছি, বাঘকে আজকে আমি খাঁচা বন্দি করেই যাব, বাঘ আজকে ছাড় পাবে না, খাঁচাতেই ঢুকাবো। এরপরে আসছে কি, থার্ড আর ফোর্থ। থার্ডকে ফিল আপ করবে, ফোর্থকে ফিল আপ করবে, এটা মাথায় রাখবেন, এটা একটু গুলিয়ে যায়। থার্ড আর ফোর্থ, থার্ডকে কে করবে, ফোর্থকে কে করবে? যার 2002 ভোটার লিস্টে নাম এসে গেছে সে ছবি দিল, এই জায়গা ফিল আপ করলো, আর এই ঘরে কিছু কোশ্চেন আছে, কোশ্চেনের উত্তর দিয়ে দিল। এই ঘরের যা কোশ্চেন এই ঘরের তাই সমান কোশ্চেন, এক কোশ্চেন, একটু আর চেঞ্জ নেই। কিন্তু এই ঘরটা একজন ফিল আপ করবে, তো এই ঘরটা ফিল আপ করতে পারবে না। এই ঘর যে ফিল আপ করবে তাকে এই ঘর ফিল আপ করার দরকার নেই। এই ঘরটাকে ফিল আপ করবে, আর জোরে বলুন। হ্যাঁ, 2002 সালে ভোটার লিস্টে নাম আছে, সে ফিল আপ করবে। আমার আব্বার কথা বলি, আমার আব্বার ছবি দিলে, আমার আব্বাজি ছবি দিলেন, এই ঘরটা ফিল আপ করলেন, আমার আব্বাজি 2002 ভোটার লিস্টে নাম আছে, বা আপনাদের যারা আছে তারা আর কিচ্ছু করবেন না, এখানে ফিল আপ করবেন। এখানে সইয়ের জায়গা আছে, সই করলেন, আঙুলটা ছাপ, যে আঙুলটা ছাপ দেয়, আঙুলটা বাম হাতের বুড়া আঙুলে দিলেন, পাশে তারিখ দিয়ে ফর্মটা রেখে দিলেন। যে বিএলও আপনার বাড়িতে ফর্মটা দিয়ে গেছে, সেই বিএলওই আপনার বাড়ি থেকে ফর্মটা নিয়ে যাওয়ার সময়, দুটো ফর্ম দিয়েছে তো বাবু, দুটোর মধ্যে দেখবেন একদম তলায়, একদম তলায় এখানে বিএলওর সিগনেচারের কথা বলা আছে। বিএলও এখানে সিগনেচার করবে, স্টাম্প মারবে, তারিখ দেবে। একটা আপনি রেখে দিলেন, একটা নিয়ে চলে গেল। বলুন বাঘ বন্দি হলো কি হলো না? হলো না কি হলো না? এবার বাঘ শুধু বন্দি নয়, বাঘকে তো আপনি পকেটে ভরে ফেললেন। তারপরে ফর্মটা একটা দুটো জেরক্স করে একটা দুটো ছবি তুলে রেখে দিলেন, কাজ শেষ। তারপরে কিছু হলে এইটা হচ্ছে আপনার উত্তরপত্র। মাস্টার যদি আপনার উত্তরপত্র নিয়ে ছেঁড়াছিড়ি করে, মাস্টারের বিরুদ্ধে কি হবে? জনগণকে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলায় আন্দোলন সংগঠিত হবে, আর দিল্লির সুপ্রিম কোর্টে আপনাদের ছোট ভাইজা নওশাদ সিদ্দিকী খামচিহ্নের পক্ষ থেকে আপনাদের হয়ে মামলা করবে। গেল 2002 সালে ভোটার লিস্টে নাম, ছবি, কোশ্চেনের উত্তর দিলেন, এখানে কিছু কোশ্চেন আছে উত্তর দিলেন, সিগনেচার করলেন, রিসিভ নিয়ে নিলেন। এখানে কি কোশ্চেন আছে একটু জেনে নেওয়া দরকার, কিচ্ছু ভয় পাবেন না। 2002 ভোটার লিস্টে যা আছে এখানে লিখবেন, একটুও ভুল করবেন না, কিন্তু ভুল করবেন না। 2002 ভোটার লিস্টে যা কোশ্চেন আছে, যা উত্তর আছে এখানে দিয়ে দেবেন। কি আছে? নির্বাচকের নাম। ফার্স্ট কোশ্চেন নির্বাচকের নাম, অর্থাৎ ভোটারের নাম, আপনার নাম বসিয়ে দিলেন। এর পাশেই বসাতে হবে, এখানে কোশ্চেন, এখানে বসাবেন, দেখতে পাচ্ছেন কোশ্চেন, নাম বসাবেন, এখানে উত্তর। তারপরে এপিক নাম্বার, যদি এপিক নাম্বার থাকে তারপরের লাইনে আছে, বসিয়ে দিলেন, না থাকলে বসানোর দরকার নেই। তারপরে কি? আত্মীয়র নাম। আত্মীয়র নাম কোথায় খুঁজবেন? 2002 যে সিটটা আছে, এখানে আছে 2002 সিট। 2002 সিটের 5 নম্বর কলামে দেখবেন সম্পর্কিত ব্যক্তির নাম। ওখানে সম্পর্কিত ব্যক্তি মানে আত্মীয়, নামটা বসিয়ে দিলেন। তারপরে হচ্ছে সম্পর্ক, এটা অনেকে গুলিয়ে ফেলছে, এটা একটু মনোযোগ সহকারে দিয়ে নিন। এর সাথে এর সম্পর্ক নয়। 2002 ভোটার লিস্টে যে সম্পর্ক, ওখানেও পয়েন্ট দিয়ে আছে, যেটা উল্লেখ আছে এই সম্পর্কে লিখে দেবেন। আপনি এক্সট্রা মাথা মারতে কেউ যাবেন না, অনুরোধ করছি আপনাদের কাছে।
ওখানে যে সম্পর্ক লেখা আছে এই ফিল আপটা যখন করবেন সেই সম্পর্কটা উল্লেখ করে দিলেন। তারপরে জেলার নাম, আপনি আপনার জেলার নাম জানেন, রাজ্যের নাম আপনি জানেন, বিধানসভার নাম 2002 ভোটার লিস্টে লেখা আছে। তারপরে কি লেখা আছে? বিধানসভা ক্ষেত্রের নম্বর 2002 এর ভোটার লিস্টে আছে, এখানে বসালেন। অংশ নম্বর 2002 এর ভোটার লিস্টে লেখা আছে, ক্রমিক নম্বর 2002 এর ভোটার লিস্টে লেখা আছে। আপনি সব ধরে নিয়ে এসে বসিয়ে দেন। কপি পেস্ট বোঝেন অনেকে তো? 2002 এর ভোটার লিস্টে যা আছে কপি করে এখানে পেস্ট করে দিলেন, কাজ শেষ। এবার 2002 এর ভোটার লিস্টে নাম নেই, কি করবেন তাহলে? খুঁজবেন কার নাম? বাপের নাম, মায়ের নাম, দাদুর নাম, দাদির নাম। এই চারজনের মধ্যে কারো একজন তো পাওয়া যাবে। না পাওয়া গেলে ওষুধ আছে আমার কাছে, ওষুধটা সেটাও দিয়ে দেবো, ভয় পাবেন না। ভয় কাটানোর ওষুধ আমি নিয়ে এসেছি। তাহলে আমার 2002 এর ভোটার লিস্টে নাম নেই, আমি কার কার খুঁজবো? বাপের, মায়ের, দাদুর, দাদির, এই চারজনের কারো খুঁজবো। খুঁজে যার একজনের যে পাবোই তো, এটা স্বাভাবিক ব্যাপার। না পেলে কি আছে সেটা বলছি, পেয়ে গেলাম যার একজনের এই ঘরটাই পূরণ করব। তাহলে এই ঘরটা আর পূরণ করতে লাগছে না, কারণ আমার 2002 এর ভোটার লিস্টে নাম নাই। তাহলে আমাকে কি খুঁজতে হবে? আমার আব্বার আছে, আমার আম্মার আছে, আমার দাদুর আছে, আমার দাদির আছে, অর্থাৎ ঠাকুরমা ঠাকুরদা বাবা মা আছে নাকি দেখবো। কারো একজনের পেয়ে গেলাম। এখানেও সেম কোশ্চেন, আগে যেগুলো বলছিলাম, উত্তর 2002 এর ভোটার লিস্টে আছে, খুঁজবো আমি। উত্তরটা নিয়ে সেখানে বসিয়ে দিলাম, সই করলাম, বিএলওর স্ট্যাম্প সিগনেচার নিলাম, পকেটে কাগজটা ভরে রেখে দিলাম, কাজ শেষ। এবার আসে, এটার মধ্যে কারো বুঝতে অসুবিধা আছে? কারো কোনো কোশ্চেন আছে বোঝার জন্য? কারো কোশ্চেন আছে? কারো কোশ্চেন আছে বোঝার জন্য? এবার আসা যাক, তাহলে কি ভয় কেটেছে না কাটেনে বলো? আতঙ্ক কেটেছে না কাটেনে? এই উত্তর দিতে পারবেন না? 2002 এর ভোটার লিস্ট কোথায় খুঁজবেন? আপনার বুথে যারা আইএসএফ এর ঝান্ডা নিয়ে ঘোরে, আচ্ছা তো এরকম লোক আপনার বুথে আইএসএফ এর ঝান্ডা নিয়ে খোঁজেন, তাকে বলুন। তাকে কি বলবেন? যে 2002 এর ভোটার লিস্ট আমার বুথের দাও। তাদের দায়িত্ব, আগামী দিনের এরা নেতা, আগামী দিনে এরা পঞ্চায়েত চালাবে, সমিতি চালাবে, জেলা চালাবে, রাজ্য চালাবে। এখন এতটুকু উপকার করতে পারবে না? কি গো, দায়িত্ব এদের। যদি না এরা খুঁজে দেয়, যদি না এরা খুঁজে দেয়, তখন কি করবেন? আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের অফিসিয়াল পেজ আছে, আমরা 3টে নাম্বার কেন্দ্রীয়ভাবে ছেড়েছি, যে আপনাদের সমস্যা হলে আপনি প্রত্যেকদিন সন্ধ্যা 6টা থেকে 9টা পর্যন্ত ফোন করুন। কোন বুথ থেকে বলছেন, কোন অঞ্চল থেকে বলছেন, আপনার নাম দিয়ে বলুন যে আপনার অমুক নেতাকে বলেছিলাম 2002 এর ভোটার লিস্টের নাম খুঁজে দিতে দেয়নি, আপনাকে কথা দিচ্ছি তার কয়েক ঘন্টার মধ্যে এই নেতা আপনাকে ফোন করবে। কেন বাবু, দরকার ছিল, ওখানে ফোন করে আমি খুঁজে দেবো, ঠিক আছে? অর্থাৎ ওখান থেকে আবার একে ফোন আসবি না কাছে। আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে নেমেছি, ক্ষমতা দখল নয়। 2021-এ ভোট দেননি তো কি হয়েছে? মানুষ আপনাকে ভুল বুঝিয়েছিল, বিজেপিকে আটকানোর দরকার ছিল বলে আপনি ভুল বুঝিয়ে দিয়েছেন। কিন্তু বিজেপি আর তৃণমূল কি আলাদা? শুধু গল্প শুনিয়েছিল বিজেপিকে আটকাতে ভোটটা দাও, কিন্তু বিজেপিকে আটকালে কি লাভ হয়েছে? আর না না তাদেরকে ভোটটা দিয়ে কি লাভ হয়েছে তৃণমূলকে, আপনারা ভালো করেই জানেন। এবার আসা যাক, একটা পয়েন্ট বাকি আছে, কি? আমার 2002 এর ভোটার লিস্টে নাম নেই, আমার আব্বাজির নাই, আমার আম্মাজির নাই, আমার দাদুর নাই, আমার দাদি জানেন নাই। তাহলে কি করব? এই প্রশ্নটা কয়েকজনের আছে, তাই না? কি করব তাহলে? চিন্তা করার কিচ্ছু কাজ নেই। এ দেখুন, এখানে ফটোটা দেবেন। এই প্রশ্ন সেকেন্ড পার্টের প্রশ্নর উত্তরগুলো সোজা সুষ্ঠু মানে সুন্দরভাবে দিয়ে দিলেন, কাজ শেষ। কাজ শেষ, শুধু সিগনেচার করবেন আর রিসিভ কপি রেখে দেবেন। আপনাকে আর চিন্তা করতে হবে না, কারণ আপনাকে ডাকবে। আপনাকে কি করবে? শুনানিতে ডাকবে। কি কি কাগজপত্র আছে? যখন শুনানিতে ডাকবে, এখন তো 1 মাস বাকি, এখন ওটা বলার দরকার আছে না? তখন বলবো কোনটা, তখন বলে দেবো, এখন চিন্তা করতে হবে না। আপনাকে তো বলছি চিন্তা করতে হবে না। আপনার 2002 এর ভোটার লিস্টে নাম নেই, বাপের নাম নেই, মায়ের নাম নেই, দাদুর নাম নেই, দাদির নাম নেই। কিভাবে ফর্ম ফিল আপ করবেন? ছবি দিলেন, এখানে ফিল আপ করলেন, এটা লেটেস্ট, এই জায়গাটা লেটেস্ট হবে, আর এই দুটো জায়গা 2002 এর হবে, তাই তো? আপনি আপনার 2002 এর নাম নেই, কারো আত্মীয়র নাম নেই, তাহলে কি করলেন? আপনি এখানে ছবি লাগালেন, এটা ফিল আপ করলেন, কোশ্চেনের উত্তর দিলেন, জমা দিয়ে রিসিভ রেখে দিলেন। একটা কথা শুধু বলবো, এখানে যেটা দেবেন লেটেস্ট দেবেন। আপনি এখানে ইংলিশ দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর যারা 2002 এর এই ঘরে বা আত্মীয়র এই ঘরে বসাবেন, এগুলো 2002 এ যেহেতু বাংলা সবাইয়ের কাছে আছে, আপনি বাংলা বসাতে পারেন, কোনো সমস্যা নেই। তবে পরিষ্কার অক্ষরে লিখবেন, মাথায় রাখা যেন। কারো অসুবিধা আছে? কারো জানতে অসুবিধা আছে? কেন বাংলাদেশ থেকে আসবে এখানে? তাহলে তার আইন আছে,
এটা বৈধ ভোটারের জন্য। বাংলাদেশ আফগানিস্তান যারা ভুল বুঝাচ্ছে, ওই শান্তনু ঠাকুর, ওই মমতা বালা ঠাকুরদেরকে আমি সম্মান করি, কারণ তাদের গায়ে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের রক্ত বইছে। তিনি যে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর সমাজকে বার্তা দিয়েছে, নারী স্বাধীনতার কথা বলেছে, শিক্ষার কথা বলেছে, সম্প্রীতির কথা বলেছে, ঐক্যের কথা বলেছে। হরিচাঁদ, গুরুচাঁদ ঠাকুরকে আমি সম্মান করি। তাদের রক্ত সুব্রত ঠাকুর, শান্তনু ঠাকুর, মমতা বালা ঠাকুরদের গায়ে বইছে, আমি তাদেরকে অসম্মান করব না। শুধু এতটুকুই বলবো, আমার বক্তব্যটা যদি কোনো আমার মতুয়া ভাই শুনে থাকে, তাদেরকে বলবো, তারাও কিন্তু আপনাদেরকে, ওই ঠাকুর পরিবারের কিছু নেতা কিন্তু আপনাদেরকে ভুল বুঝাচ্ছে। বুঝে কি সিএ তে অ্যাপ্লিকেশন করো, 2-4 বার নালে ভোট দিতে পারবে না, পরে পেরে যাবে। তাদের আপনি বলুন, মতুয়া ভাইদের বলবো, আগে শান্তনু বাবুকে বলুন লাইভ অ্যাপ্লিকেশন করে আপনি জমা দিন সিএ। মমতা বালা ঠাকুরকে বলা হোক যে আপনি আগে সিএ এর অ্যাপ্লিকেশন জমা দিন। ওই কি আছে সুব্রত ঠাকুরদেরকে বলুন আপনি আগে জমা দিন। ও বেটা কেউ জমা দেবে না, ভুল বুঝাচ্ছে মানুষদেরকে। আবার শুনছি নাকি 800 টাকায় নাগরিকত্ব বিক্রি হচ্ছে। যাক, ওই বিষয়ে যাচ্ছি না আমরা। এটা আমি আমার নাগরিকের জন্য বলছি, ভয় কেটেছে তো। এবার ভাই আপনারা, আমি 1 মিনিট টাইম নেবো, 1 মিনিট টাইম, 1 মিনিটে শেষ করে দেবো। এবার আপনার বাড়ির ছেলে বাইরে আছে, কি করবেন তাহলে? কি করবেন বলুন? কি করবেন? ফর্ম ফিল আপ কি তাকে বাড়িতে এসে করতে হবে? বাড়িতে আসার দরকার নেই, অনলাইনে করতে পারেন। বা যে ক্রাইটেরিয়া বললাম, 2002 থাকলে এটা এটা এটা, 2002 নেই, বাপ মা দাদু দাদির আছে, ছবি এখানটা ফিল আপ করে দিলেন, সই করে দিলেন। এবার 2002 আমার নেই, আত্মীয় নেই, তাহলে কি হবে? ছবি এখানটা ফিল আপ, সই করে জমা দিয়ে দিল। এবার যে বাইরে আছে, 3টে ক্রাইটেরিয়ার মধ্যে একটা ক্রাইটেরিয়াতে পড়বে তো। যেমন ক্রাইটেরিয়াতে বলুন ফিল আপ করবেন, শুধু সিগনেচারের জায়গায় আপনি বাড়ির সাবালক যে কেউ সই করে ব্র্যাকেটে আত্মীয়তার ধরন উল্লেখ করে দিলে জমা দিতে পারবেন। কাউকে বাইরে থেকে আসার দরকার নাই, মাথায় থাকবে। বা অনলাইনে ইসিআই নেট অ্যাপের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। সকলকে ধন্যবাদ। মিডিয়ার বন্ধু, পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রতিটা ভাই, সকলকে ধন্যবাদ জানিয়ে সংগ্রামী